গল্পের শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালাচ্ছে। হঠাৎ সে তার পেছনে একটি তীব্র ইঞ্জিনের শব্দ শুনতে পায় এবং ভয়ে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। সে ঘুরে তাকায় আর দূর থেকে ধুলোর মেঘ উঠতে দেখে, যা দ্রুত তার দিকেই এগিয়ে আসছে। তখনই সে বুঝে যায় যে নিশ্চয়ই এটা ক্ষেতের মালিকই হবে, যে আজ তাকে ধরার জন্য আসছে। এই ভয়ে সে তাড়াতাড়ি আবার একটি গর্তে লাফ দিয়ে পড়ে এবং লুকানোর জন্য জায়গা খুঁজতে থাকে। সে নিজের শরীরটাকে একেবারে গুটিয়ে নেয় এবং মনে মনে উপরওয়ালাকে স্মরণ করতে থাকে। সে দোয়া করে যেন আজ সে বেঁচে যায় এবং ক্ষেতের মালিকটাকে খুঁজে না পায়। আসলে তার বাবা সারা জীবন একজন মজুর হিসেবে সেই ক্ষেতে কাজ করেছিলেন, আর কয়েকদিন আগেই তিনি নিনোর পক্ষ থেকে মালিকের সঙ্গে একটি চুক্তিতে সই করেছিলেন। সেই চুক্তির পর মাত্র 10 বছর বয়সেই নিনো ওই মালিকের মজুর হয়ে যায়। কিন্তু নিনো তার বাবার মতো সারা জীবন অন্য কারোর জন্য দাসত্ব করতে চায় না, তাই যখনই সুযোগ পায় সে ক্ষেত থেকে পালিয়ে যায়, যাতে সে নিজের স্বাধীনতা ফিরে পেতে পারে। এখানে আমরা জানতে পারি যে পালানোর আগে নিনো মালিকের সবচেয়ে মূল্যবান জিনিসটিও চুরি করেছিল। সে মালিকের সোনার পকেট ঘড়ি চুরি করে নিজের সঙ্গে নিয়ে যায়। যখন ক্ষেতের মালিক জানতে পারে যে নিনো পালিয়ে গেছে এবং ঘড়িটাও নিয়ে গেছে, তখন সে রাগে পাগল হয়ে যায়। সে তাড়াতাড়ি তার সব মজুরদের একত্র করে এবং ছেলেটিকে ধরার জন্য বিভিন্ন দিকে পাঠিয়ে দেয়। এমনকি সে ঘোষণা করে যে নিনোকে ধরে আনবে তাকে বড় ধরনের পুরস্কার দেওয়া হবে। এখানে আমরা নিনোর বাবাকে দেখতে পাই, যিনি দৌড়ে মালিকের কাছে এসে নিজের ছেলের হয়ে ক্ষমা চাইতে থাকেন। কিন্তু সেই সময় মালিক ভীষণ রেগেছিল। সে তাকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং নিজেও নিনোকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা নিনোকে দেখি যে দৌড়াতে দৌড়াতে একটি বড় গাছের নিচে পৌঁছে যায়। সেখানে তার বোন অনেকক্ষণ ধরে তার অপেক্ষা করছিল, যাতে সে তাকে সাহায্য করতে পারে। নিনো তাড়াতাড়ি সেই কাপড়গুলো বদলে তেলে, যা তার বোন সঙ্গে করে নিয়ে এসেছিল। সে তার বোনকে বলে যে তার পুরনো কাপড়গুলো অন্য একটি পথে ফেলে দিতে, যাতে মালিকের শিকারী কুকুরগুলো বিভ্রান্ত হয়ে যায় এবং ভুল পথে চলে যায়। নিজের বোনকে বিদায় জানানোর পর নিনো আবার সেখান থেকে পালিয়ে যায়। সে তার সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে এবং এক মুহূর্তের জন্যও থামে না। রাত হয়ে গেলে সে একটি পাথরের গুহায় গিয়ে লুকিয়ে পড়ে, যাতে কিছুটা বিশ্রাম নিতে পারে। সেখানে সে সামান্য খাবার খেয়ে নিজের শক্তি সঞ্চয় করে এবং ভয়ে ভয়ে পুরো রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালে ক্ষেতের মালিক শিকারী কুকুরদের পাওয়া সেই পুরনো কাপড়গুলো নিয়ে নিনোর বাড়িতে পৌঁছে যায়। আসলে মালিকের পুরো বিশ্বাস ছিল যে ক্ষেত থেকে পালানোর পর নিশ্চয়ই কেউ নিনোকে সাহায্য করেছে। সে জানত যে সেই ব্যক্তি আর কেউ নয়, বরং তার বোনই, যে তাকে পালাতে সাহায্য করেছে। সে তাদের বাড়িতে পৌঁছে তার বোনকে নিনোর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু নিনোর বোন কিছুই বলে না। তখন মালিক সেই মেয়েটিকে ভয় দেখাতে শুরু করে। সে বলে, শোনো, তোমার ভাই খুব বড় বিপদে আছে। এখানে সবকিছু নিরাপদ, কিন্তু বাইরে ডাকাত আর লুটেরা ঘুরে বেড়াচ্ছে। ওরা তাকে মেরে ফেলতেও পারে। এই কথা শুনে নিনোর বোন খুবই ভয় পেয়ে যায়। তার মনে হয় যদি সত্যিই তার ভাইয়ের সঙ্গে কোনো খারাপ কিছু ঘটে যায়। শেষ পর্যন্ত সে বলে যায় যে নিনো কোন দিকে গিয়েছে। নিনোর মা তার ছেলের জন্য মিনতি করতে থাকে, কিন্তু ক্ষেতের মালিক রাগে তাকে একটি জোরে চড় মেরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা নিনোকে দেখি। অনেক দূর হাঁটার পর অবশেষে একটি বড় ভবন তার চোখে পড়ে। আসলে সেটিই ছিল সেই বাস স্টেশন, যা নিনোর পালানোর পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল। এখান থেকেই তাকে একটি বাস ধরতে হতো। যদি সে বাসে উঠতে পারে তবে সে নিশ্চিন্তে পালিয়ে যেতে পারবে। স্টেশনটাকে এত কাছে দেখে ক্লান্ত নিনোর মধ্যে হঠাৎ নতুন শক্তি এসে যায়। সে তার গতি আরও বাড়িয়ে দেয়, যাতে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছতে পারে। কিন্তু ঠিক তখনই হঠাৎ তার কানে পেছন থেকে ইঞ্জিনের শব্দ ভেসে আসে। দূরে উঠতে থাকা ধুলোর মেঘ দেখে নিনোর হৃদস্পন্দন বেড়ে যায়। সে বুঝতে পারে এটা নিশ্চয়ই সেই ক্ষেতের মালিক, যে তার পিছু নিয়েছে। এখন গল্পটি ঠিক সেই জায়গায় এসে পৌঁছেছে যেখান থেকে শুরু হয়েছিল। মালিক যতই কাছে আসতে থাকে, নিনোর ভয় ততই বাড়তে থাকে। তার শ্বাস প্রশ্বাস বেড়ে যায় এবং সে চোখ শক্ত করে বন্ধ করে ফেলে, যেন সে নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে। এখন যা হওয়ার হবে। কিন্তু সৌভাগ্যবশত এই ধুলোর কারণে ক্ষেতের মালিকের চোখে সে পড়েনি, আর তাই সে বেঁচে যায়। মালিক দ্রুত বাস স্টেশনের আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে, কিন্তু কেউই তার সম্পর্কে কিছু বলতে পারে না। নিনো তখন লুকিয়ে তাদের সবকিছু দেখছিল। এমন সময় সেই বাসটি, যেটিতে করে তাকে পালানোর কথা ছিল, ধীরে ধীরে স্টেশন ছেড়ে দূরে চলে যায়। এটা দেখে নিনোর চোখে পানি চলে আসে, কারণ এই দূরবর্তী স্টেশনে বাস খুব কমই আসে। এখন পরের বাস আসতে পুরো 4 দিন লাগবে, যা নিনোর জন্য খুব দীর্ঘ সময়। কিন্তু ক্ষেতের মালিকও তাকে এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ নয়, কারণ নিনো শুধু পালিয়ে যাওয়া কোনো মজুর নয়। সে মালিকের খুব মূল্যবান একটি জিনিসও চুরি করেছে। মালিক ঠিক করে ফেলেছে সে নিজেই নিনোকে ধরবে। দরকার হলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত খুঁজবে। সে তার একজন লোককে বাস স্টেশনেই রেখে দেয়, যাতে সে সেখানে থেকে নজরদারি করতে পারে। লোকটি সেখানেই থেকে যায়, যাতে নিনো দেখা দিলেই তাকে ধরে মালিককে খবর দিতে পারে। এরপর মালিক বাকিদের নিয়ে সামনে এগিয়ে যায়। বাস চলে যাওয়ার পর নিনোর সামনে হাঁটা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাছাড়া ধরা পড়ার ভয়ে সে এতটাই আতঙ্কিত থাকে যে কোনো সাধারণ মানুষকেও দেখলে সে ঘাবড়ে যায়। এই ভয়েই একবার সে একটি খাড়া
তার ঢাল বেয়ে নিচে পিছলে পড়তে যাচ্ছিল, কিন্তু জঙ্গলের ঘাস আঁকড়ে ধরে কোনোভাবে সে নিজের প্রাণ বাঁচায়। নিজের সমস্ত শক্তি দিয়ে নিনো আবার উপরে উঠে আসে, কিন্তু এখন তার আর থামার সাহস থাকে না। সে টলতে টলতে সামনে এগিয়ে যেতে থাকে। তখনই সে বুঝতে পারে যে পড়ে যাওয়ার কারণে তার কম্পাসটি ভেঙে গিয়েছে এবং আর কাজ করছে না। এখন তার জন্য পালিয়ে থাকা আরও কঠিন হয়ে পড়েছে, কারণ এই নির্জন এলাকায় বোঝা কঠিন যে সে কোন দিকে যাচ্ছে। অনেকক্ষণ হাঁটার পর সে একজন মানুষকে দেখতে পায় যে তার পশুগুলোকে পানি খাওয়াচ্ছিল। পানি দেখেই নিনোর খুব ইচ্ছে করে যে সেও পানি পান করবে, কিন্তু সে এমন ঝুঁকি নিতে চায় না। সে একটু শান্ত হয়ে সেই লোকটির কাছেই লুকিয়ে থাকে এবং রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। অন্ধকার নেমে আসতেই সে ধীরে ধীরে লোকটির কাছে যায় এবং তাড়াতাড়ি নিজের ব্যাগ খুলে তাড়াহুড়ো করে লোকটির খাবার নিজের ব্যাগে ভরতে শুরু করে, কিন্তু লোকটি নিনোকে দেখে ফেলে। লোকটি তার দিকে ঘুরতেই ভয়ে আতঙ্কিত নিনো হঠাৎ ঘুরে দৌড় দিতে শুরু করে, তবে লোকটি তাকে ফেলে দেয়। তবুও নিনো আবার উঠে দাঁড়িয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। তার কাছে এতটুকু সময়ও থাকে না যে মাটিতে পড়ে থাকা নিজের ব্যাগটি তুলে নেবে। ব্যাগটি সেখানেই রেখে আসার পর নিনোর কাছে আর কিছুই অবশিষ্ট থাকে না, না কোনো খাবার, না একটু পানি। অনেকক্ষণ হাঁটার পর দূরে সে একটি ভবন দেখতে পায়। সে মনে মনে হিসাব করে যে সেখানে নিশ্চয়ই মানুষ থাকবে এবং হয়তো সে খাবার ও পানি পেতে পারে। এই আশায় সে চারপাশ ভালো করে দেখে এবং সাহস করে সেই ভবনের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু ভেতরে ঢুকে সে দেখে সেখানে শুধু একটি ভাঙা পুরনো কুয়া রয়েছে, আর কিছুই নেই। নিনো একটি পাথর তুলে কুয়ার ভেতর ছুঁড়ে দেয়, যাতে বোঝা যায় সেখানে পানি আছে কিনা। সে অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু পানির কোনো শব্দ শোনা যায় না। তখন নিনো বুঝতে পারে যে কুয়াটি সম্পূর্ণ শুকিয়ে গেছে। এতে সে পুরোপুরি ভেঙে পড়ে। ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত নিনো আর সহ্য করতে পারে না এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর একজন লোক তাকে দেখতে পায় এবং তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। নিনোর জ্ঞান ফিরতেই সে ভয় পেয়ে যায় এবং ভাবে লোকটি হয়তো তার কোনো ক্ষতি করতে পারে। তাই নিনো সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু লোকটি তাকে শান্ত করে। নিনোর প্রাণ বাঁচানোর জন্য লোকটি কাপড়ের একটি টুকরো পানিতে ভিজিয়ে তার ঠোঁটে লাগায়। এভাবেই সে নিনোকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে। এরপর যখন নিনোর পুরো জ্ঞান ফিরে আসে, তখন সে বুঝতে পারে যে এই লোকটি আর কেউ নয়, সেই রাখাল যাকে সে কিছুক্ষণ আগে পশুগুলোকে পানি খাওয়াতে দেখেছিল। লোকটি নিনোকে খাবার চুরি করার জন্য কিছুই বলে না, বরং সে নিজের সব কিছু আনন্দের সঙ্গে নিনোর সাথে ভাগ করে নেয়। নিনো যে ব্যাগটি ভুল করে ফেলে এসেছিল সেটিও সে তাকে ফিরিয়ে দেয়। এরপর তারা দুজন একসঙ্গে যাত্রা শুরু করে। লোকটি নিজের মাথায় বাঁধার কাপড়টিও নিনোকে দিয়ে দেয়, যাতে সে তীব্র রোদ থেকে বাঁচতে পারে এবং অসুস্থ না হয়। এদিকে লোকটির কাছেও আগে থেকেই খাবার খুব কম ছিল। এখন সেটি দুইজনের মধ্যে ভাগ করে খেতে হচ্ছে। তাই তারা একটি নিয়ম বানায়, একদিন খাবার খাবে আর পরের দিন না খেয়ে থাকবে। যখন খাবার থাকে না, তখন তারা দুজন গল্প করে নিজেদের মন ভরানোর চেষ্টা করে, আর যখন ক্ষুধা অসহ্য হয়ে ওঠে তখন গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ে ক্ষুধা ভুলে থাকার চেষ্টা করে। অন্যদিকে আমরা ক্ষেতের মালিককে দেখতে পাই যে কয়েকদিন ধরে নিনোর পিছু ধাওয়া করেই আসছে। এদিকে ক্ষেতের মালিক নিনোর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সে তার লোকদের দুইটি দলে ভাগ করে দেয়। অন্যদিকে নিনো জানতে পারে যে সেই লোকটির নাম রয়। কিছুক্ষণ পরে রয় লক্ষ্য করে যে তার কুকুরটি জোরে জোরে ঘেউ ঘেউ করছে। রয় বুঝতে পারে যে কেউ একজন আসছে। যেদিক থেকে কুকুরটি ঘেউ ঘেউ করছিল সেদিক থেকে দুইজন লোক তাদের দিকে এগিয়ে আসছিল। রয় বুঝে যায় যে এরা হয়তো সেই লোকেরা যারা নিনোকে ধরতে চায়। তাই সে দেরি না করে নিনোকে বলে, তুমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। এটা শুনেই নিনো চারদিকে তাকিয়ে লুকানোর জায়গা খুঁজতে থাকে এবং পাশের একটি শুকনো কুয়ার ভেতরে নেমে যায়। কিছুক্ষণের মধ্যেই সেই দুইজন লোক সেখানে পৌঁছে যায়। তারা কঠোর সুরে রয়কে জিজ্ঞাসা করতে থাকে নিনো কোথায়, কিন্তু রয় তাদের বলে যে সে কোনো নিনোকে চেনে না। রয় তাদের সব প্রশ্নের উত্তর এত ভালোভাবে দেয় যে তাদের তার উপর সন্দেহ হয় না। ঠিক যখন তারা রয়ের কথায় বিশ্বাস করে চলে যেতে উদ্যত হয়, তখন হঠাৎ কুকুরটি আবার ঘেউ ঘেউ করতে শুরু করে। কুকুরটি পাশের শুকনো কুয়ার দিকেই ঘেউ ঘেউ করছিল। তখন তাদের একজন শুকনো ঘাসে আগুন লাগিয়ে কুয়ার ভেতরে ছুড়ে দেয়। কুয়ার নিচে লুকিয়ে থাকা নিনো ভয় সম্পূর্ণ আতঙ্কিত হয়ে পড়ে। সে এমনকি খুব ধীরে ধীরে শ্বাস নিতে থাকে, যাতে কেউ বুঝতে না পারে যে সে সেখানে আছে। ঠিক তখনই তাদের একজন তার রাইফেল বের করে কুয়ার ভেতরে গুলি চালায়, কিন্তু ভাগ্যক্রমে নিনোর কিছুই হয় না। তাদের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য রয় বলে, গতকাল আমি পাশের উপত্যকায় গিধ দেখেছিলাম। হতে পারে ছেলেটা সেখানে মরে পড়ে আছে আর এতক্ষণে শেষও হয়ে গেছে। তার কথা একজন বিশ্বাস করে, কিন্তু অন্যজন তাকে জিজ্ঞেস করে, তুমি প্রস্রাব কোথায় করেছিলে?
আসলে দেয়ালের কোনায় কেউ প্রস্রাব করেছিল, যা আসলে নিনোই করেছিল। কিন্তু এই বিষয়টাকে ব্যবহার করে লোকটি যাচাই করতে চেয়েছিল যে রয় মিথ্যে বলছে কিনা। সঠিক জায়গা না জানার কারণে রয় আন্দাজে একটি জায়গা বলে দেয়, কিন্তু এটিই তার জন্য বড় ভুল হয়ে যায় এবং সে ধরা পড়ে যায়। এরপর তারা রয়কে ভীষণভাবে মারধর করতে থাকে। তবু যখন রয় নিনোর সম্পর্কে কিছুই বলে না, তখন তারা তাদের কৌশল বদলে ফেলে। রয়কে কথা বলাতে বাধ্য করার জন্য তারা তার সামনে তার ভেড়াগুলোকে মেরে ফেলে। এই ভেড়াগুলোই ছিল রয়ের জীবিকার একমাত্র ভরসা। নিজের চোখের সামনে সেগুলোকে মরতে দেখে রয় ভীষণ রেগে যায়, কিন্তু তবুও সে নিনোর সম্পর্কে কিছুই বলে না। এরপর তারা মৃত ভেড়াগুলো সরাসরি সেই শুকনো কুয়ার ভেতরে ফেলে দেয় যেখানে নিচে নিনো লুকিয়েছিল। শেষ পর্যন্ত তারা সেই লোকটির প্রিয় কুকুরটিকেও মেরে ফেলে এবং কুয়ার ভেতরে ফেলে দেয়। এখন নিনোর আর লুকিয়ে থাকা সম্ভব হয় না। সে দ্রুত উঠে দাঁড়ায় এবং ওপরে উঠতে শুরু করে। কুয়ার কিনারা থেকে উকি দিয়ে সে দেখে যে মানুষটি তাকে বাঁচিয়েছিল সেই মানুষটির ওপর ভয়ঙ্কর অত্যাচার করা হচ্ছে। এই নিষ্ঠুর লোকেরা রয়কে একটি ঘোড়ার সঙ্গে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। আহত ও রক্তাক্ত রয় কুয়ার কিনারায় ঝুলে থাকা নিনোকে দেখতে পায়। সে ধীরে মাথা নেড়ে ইশারা করে, কোনো বোকামি করো না। কিন্তু ঠিক তখনই নিনোর চোখ পাশেই পড়ে থাকা একটি রাইফেলের দিকে যায়। নিনো কোনোভাবে সাহস করে অনেক কষ্টে কুয়া থেকে বাইরে বেরিয়ে আসে। যখন হামলাকারীদের নজর তার দিকে ছিল না, তখনই নিনো রয়কে বাঁচানোর জন্য অস্ত্র চালিয়ে দেয়। এই হট্টগোলের মধ্যেই মালিকের একজন লোক মারা যায়। এরপর চাইলে রয় বেঁচে থাকা সেই লোকটিকেও মেরে ফেলতে পারত, কিন্তু সে কারো প্রাণ নিতে চায় না। তাই রয় তাকে ছেড়ে দেয়। লোকটি চলে যাওয়ার পর তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রয় তখন সম্পূর্ণ আহত ছিল। তার শরীর আর ঠিকভাবে সাড়া দিচ্ছিল না। তাই বেশি দূর যাওয়ার আগেই তাদের থেমে বিশ্রাম নিতে হয়। সেই মুহূর্ত থেকে আহত রয়ের দেখাশোনার দায়িত্ব নিনোর ওপর এসে পড়ে। অন্যদিকে যাকে রয় ছেড়ে দিয়েছিল সেই লোকটি সরাসরি মালিকের কাছে পৌঁছে যায়। সে সব কিছু খুলে বলে। এটা শুনে মালিক রাগে লাল হয়ে ওঠে। সে শপথ করে এবার সে নিজেই নিনোকে ধরবে, প্রয়োজনে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যাবে। পরদিন সকালে নিনো আহত রয়কে বিদায় জানিয়ে কাছাকাছি এলাকা থেকে পানি আনার জন্য একাই বেরিয়ে পড়ে। ঠান্ডা পানির উৎস দেখে সে খুশি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই সে কারো আওয়াজ শুনতে পায়। নিনো সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় এবং চারদিকে তাকাতে থাকে। তখন সে সামনে এক অদ্ভুত লোককে দেখতে পায়, যে কাঠের তৈরি একটি বাক্সের ওপর বসেছিল। লোকটির একটি পা একেবারেই কাজ করে না। সে একজন পঙ্গু। নিজেকে নিরাপদ রাখার জন্য নিনো তাকে মিথ্যা বলে যে তার ভাই এবং বাবা কাছেই আছে। এটা শুনে লোকটি বলে যে সে কোনো খারাপ মানুষ নয়। সে নিনোকে খাবার এবং গরম স্যুপের প্রস্তাব দেয়। নিনো সবকিছুকেই সন্দেহের চোখে দেখছিল, কিন্তু সে খুবই ক্ষুধার্ত ছিল। তাই অনেক সতর্ক হয়ে সে লোকটির সঙ্গে ভেতরে যায়। সৌভাগ্যক্রমে লোকটি তাকে তখন কোনো ক্ষতি করে না এবং নিনো পেট ভরে খায়। কিন্তু যখন নিনো চলে যাবার প্রস্তুতি নিচ্ছিল, তখন লোকটি তাকে বলে যে রান্নাঘরে আরও খাবার আছে, চাইলে সে সঙ্গে করে নিয়েও যেতে পারে। নিনো খুশি হয়ে রান্নাঘরে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কোনো খাবার দেখতে পায় না। ঠিক তখনই হঠাৎ রান্নাঘরের দরজাটি বাইরে থেকে বন্ধ হয়ে যায়। এখন নিনো সেখানে আটকা পড়ে যায়। সে ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু বাইরে থেকে কোনো উত্তর আসে না। তখন সে বুঝতে পারে যে সেই পঙ্গু লোকটি সেখান থেকে চলে গিয়েছে। নিনো একটি ছুরির সাহায্যে কাঠের দরজায় একটি ছিদ্র করার চেষ্টা করে। তারপর সেই ছিদ্র দিয়ে হাত ঢুকিয়ে বাইরে লাগানো কাঁটাটি খুলে দেয়। নিনো দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে এবং দেখে সেই পঙ্গু লোকটি তার গাধাটিকে নিয়ে পালিয়ে যাচ্ছে। আসলে লোকটি এই পুরো পরিকল্পনাটাই করেছিল নিনোর গাধাটি চুরি করার জন্য। এটা দেখে নিনোর খুব রাগ হয় এবং সে তার পেছনে দৌড়তে শুরু করে। সে একটি পাথর তুলে সর্বশক্তি দিয়ে সেই পঙ্গু লোকটির দিকে ছুঁড়ে মারে। এতে লোকটি মাটিতে পড়ে যায় এবং ক্ষমা চাইতে শুরু করে। নিনো তাকে জীবিত ছেড়ে দেয়, কিন্তু লোকটি ধোঁকা দিয়ে আবার আক্রমণ করে। এবার নিজের প্রাণ বাঁচানোর জন্য নিনোর রাগে তার উপর আক্রমণ করে দেয়। এতে লোকটি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এটা দেখে নিনো ভয় পেয়ে যায়। যদি লোকটি মারা যায়, বেশি কিছু না ভেবে সে নিজের গাধাটিকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। নিনো আবার রয়ের কাছে ফিরে আসে এবং সব ঘটনা তাকে জানায়। এটা শুনে রয় সিদ্ধান্ত নেয় যে তারা আবার সেই কুয়ার কাছে ফিরে যাবে, কিন্তু তারা বুঝতে পারে না যে সেই পঙ্গু লোকটি আসলে মারা গিয়েছে কিনা। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো ক্ষেতের মালিক ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিল। পঙ্গু লোকটি মাটিতে পড়ে মালিকের কাছে সাহায্যের জন্য ভিক্ষা চাইতে থাকে, কিন্তু মালিকের তার জীবনের প্রতি কোনোই আগ্রহ ছিল না। সে তার কাছ থেকে নিনোর সম্পর্কে তথ্য জেনে নেয় এবং তারপর সেই পঙ্গু লোকটিকে সেখানেই মেরে ফেলে এবং কুয়ার ভেতরে ফেলে দেয়। কিছুক্ষণ পর নিনো এবং রয় আবার সেই জায়গায় ফিরে আসে। এখানে নিনোর ভাগ্য ভালো ছিল যে তখন সেখানে মালিক উপস্থিত ছিল না। রয় মাটিতে রক্তের দাগ দেখতে পায় এবং কুয়ার ভেতরে সেই লোকটির মৃতদেহ পড়ে থাকতে দেখে। সে মৃতদেহটি বের করে যথাযথভাবে দাফন করে দেয়। এরপর তারা আবার তাদের যাত্রা শুরু করে। শীঘ্রই তারা একটি পরিত্যক্ত স্টেশনে পৌঁছে যায়। সেখানে শেষ পর্যন্ত তাদের সেই ক্ষেতের মালিকের সঙ্গে মুখোমুখি হতে হয়। রয় দ্রুত নিনোকে একটি ঘরের ভেতরে লুকিয়ে পড়তে বলে এবং নিজে বাইরে বন্দুক হাতে দাঁড়িয়ে যায়, যাতে মালিকের মুখোমুখি হতে পারে। মালিক প্রথমে রয়কে বোঝানোর চেষ্টা করে। সে বলে, আমার শুধু নিনোকে দরকার, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই।
কিন্তু এই কথায় রয়ের উপর কোনো প্রভাব পড়ে না। সে দেওয়ালের মতো অটল হয়ে দাঁড়িয়ে থাকে। যখন বোঝানো কোনো কাজে আসে না তখন মালিক তাকে বড় অঙ্কের পুরস্কারের লোভ দেখায়। কিন্তু এত টাকা দেখিয়েও রয়ের মুখে কোনো দ্বিধা দেখা যায় না। এতে ক্ষিপ্ত হয়ে মালিক জোর করে নিনোকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর তখনই সেখানে তীব্র গোলাগুলি শুরু হয়ে যায়। রয় একসময় সেনাবাহিনীর সৈনিক ছিল। তার নিশানা ছিল অত্যন্ত নিখুঁত। সে একের পর এক মালিকের সঙ্গীদের গুলি করে ফেলে দেয়। কিন্তু হঠাৎ সে বুঝতে পারে যে নিনো সেখানে আর নেই। তখন সে তাকে খুঁজতে দৌড়াতে থাকে এবং অবশেষে একটি কাঠের শেডের ভেতরে তাকে খুঁজে পায়। ঠিক তখনই দরজার পেছন থেকে ক্ষেতের মালিক বেরিয়ে আসে। বিপদের আভাস পেয়ে রয় ঘুরে দাঁড়ায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মালিক তার উপর গুলি চালিয়ে দেয় এবং রয় সিঁড়ি বেয়ে নিচে পড়ে যায়। শেষ পর্যন্ত নিনো আবার ক্ষেতের মালিকের কবলে পড়ে যায়। এখন যখন তারা তাকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আহত রয় তার শেষ শক্তিটুকু জড়ো করে সে আবার উঠে দাঁড়ায়, মালিকের দিকে ছুটে যায় এবং তাকে গাড়ি থেকে টেনে নামায়। এরপর নিজের বাঁশের লাঠি দিয়ে মালিকের গলা চেপে ধরে। নিজের প্রাণ বাঁচানোর জন্য মালিক এলোপাথারি গুলি চালাতে থাকে। এই লড়াইয়ের মাঝেই রয় আবার গুলিবিদ্ধ হয়। তবুও রয় শেষ পর্যন্ত মালিককে মেরে ফেলতে সক্ষম হয়। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে নিনো ভীষণ কষ্ট পায়। কয়েকদিন আগেও এই মানুষটি তাকে চিনতই না, আর আজ নিনোর স্বাধীনতার জন্য সে নিজের সবকিছু উৎসর্গ করে দিয়েছে। এরপর নিনো সেই মানুষটিকে যথাযোগ্যভাবে দাফন করে। তারপর নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে সে নতুন জীবনের পথে এগিয়ে যায়। এইভাবেই নিনো স্বাধীনতা পায়, কিন্তু সেই স্বাধীনতার মূল্য দিতে হয়েছিল রয়কে। এই দৃশ্যের মধ্য দিয়েই সিনেমাটির গল্পের সমাপ্তি ঘটে। পরবর্তী গল্প আপনি কোন সিনেমার উপর শুনতে চান তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।